রাজনীতি নাকি যুদ্ধক্ষেত্র, নির্বাচনের মাঠ নাকি কসাইখানা, আপনার চোখের সামনে এখন যে দৃশ্য ভাসছে তা কোনো সাধারণ মারামারি নয়। একজন নারীর মাথায় রামদার কোপ। হ্যাঁ, ঠিকই শুনছেন, একজন পর্দাশীল নারী যিনি মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে গিয়েছিলেন, তাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই রামদা কার হাতে, কার ইশারায় নির্বাচনের মাঠ আজ রক্তে লাল? তবে কি স্বৈরাচার পালিয়েছে ঠিকই, কিন্তু রেখে গেছে তাদের প্রেতাত্মাদের? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মুখোশ পরা সেই সব হায়নাদের, যারা গণতন্ত্রের নামে দেশে নতুন এক ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই রিপোর্ট আপনার চিন্তা জগৎ এলোমেলো করে দেবে। ঢাকার রাজপথ থেকে শুরু করা যাক। ঢাকা ৪ আসন, যেখানে নির্বাচনের উত্তাপ এখন বারুদের মতো জ্বলছে। ৫২ নম্বর ওয়ার্ডের কাইল্লাপট্রিতে যা ঘটেছে তা শুনলে আপনার গা শিউরে উঠবে। জামায়াতের রোকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি, একজন নারী, মায়ের মতো শ্রদ্ধেয়, তার উপর ঝাঁপিয়ে পড়ল একদল সশস্ত্র সন্ত্রাসী। তাদের হাতে ছিল ধারালো রামদা। সরাসরি কোপ বসিয়ে দেওয়া হলো তার মাথায়। ৪টি সেলাই আর রক্তমাখার শরীর নিয়ে তিনি যখন কাতরাচ্ছিলেন, তখন আমরা দেখলাম ক্ষমতার এক নগ্ন আস্ফালন। কিন্তু এরা কারা? তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য। এ হামলার মূল হোতা রমজান। কে রমজান? তার সবচেয়ে বড় পরিচয়, তিনি ঢাকা ৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের আপন চাচাতো ভাই। ভাবুন একবার, প্রার্থীর ভাই যখন রামদা হাতে নারীদের উপর চড়াও হয়, তখন সেই প্রার্থী এমপি হলে এলাকার মা বোনদের ইজ্জত আর কি নিরাপদ থাকবে? নাকি আমরা আবার ফিরে যাচ্ছি সেই অন্ধকার যুগে, যেখানে ক্ষমতার দাপটে সাধারণ মানুষ নিঃশ্বাস নিতেও ভয় পেত? শুধু ঢাকা নয়, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে শেরপুরেও, যেখানে পরিস্থিতি আরও ভয়াবহ। শেরপুর ৩ আসনে বিনা উস্কানিতে জামায়াতের মিছিলে হামলা চালিয়েছে কথিত তারেক বাহিনী। রাজপথ ভিজেছে নেতাকর্মীদের রক্তে, ফেটেছে মাথা। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? পুলিশ সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু তারা ছিল দর্শকের ভূমিকায়। প্রশাসনের এই নীরবতা কিসের ইঙ্গিত? তারা কি উপরতলার নির্দেশে চুপ, নাকি নতুন কোনো সমীকরণে বদলে গেছে তাদের আনুগত্য? জামায়াত কর্মীরা দীর্ঘক্ষণ ধৈর্য ধরেছিলেন, সেনাবাহিনীর মধ্যস্থতার অপেক্ষা করেছিলেন। কিন্তু যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ কি খোলা থাকে? প্রিয় দর্শক, দেশের রাজনীতির এই গোপন সত্যগুলো মূলধারার মিডিয়া আপনাকে দেখাবে না, কিন্তু আমরা সত্য বলতে ভয় পাই না। আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে থাকতে চান, তবে এখনই আমাদের চ্যানেল স্রোত নিউজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের সত্য বলার সাহস যোগায়। এবার চলুন দৃশ্যপট পরিবর্তন করি। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন, এখানে বাবার ক্ষমতায় অন্ধ ছেলের এক অদ্ভুত আস্ফালন দেখা গেল। বিএনপি প্রার্থীর ছেলে হারুনের পুত্র নির্বাচনের আচরণবিধি তোয়াক্কা না করে জামায়াত নেতার টুটি চেপে ধরেছেন। নির্বাচন কমিশন শোকজ করেছে ঠিকই, কিন্তু যে মানসিকতা তৈরি হয়েছে তাকে কি শোকজ করে থামানো যাবে? এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় বিগত আওয়ামী লীগ শাসনামলে এমপি মন্ত্রীদের বকে যাওয়া ছেলেদের কথা। তবে কি চরিত্র বদলায়নি, শুধু কুশীলও বদলেছে? ভিন্ন মতের টুটি চেপে ধরাই কি এখন বিএনপির নতুন রাজনীতি? মির্জা ফখরুল সাহেব টিভিতে খুব সুন্দর করে গণতন্ত্রের কথা বলেন, কান্নাজড়িত কণ্ঠে অধিকারের কথা বলেন, কিন্তু তার নিজের এলাকা ঠাকুরগাঁওয়ে কি হচ্ছে? সেখানে মজলুম জননেতা দেওলার হোসেনের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রতিপক্ষের ছবিও যারা সহ্য করতে পারে না, তারা ক্ষমতায় গেলে ভিন্ন মতের মানুষদের কি আস্ত রাখবে? নাকি এটাই তাদের গণতন্ত্রের আসল রূপ? মুখে শেখ ফরিদ আর বগলে ইট, এই দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি দেশের মানুষ কিন্তু ধরে ফেলেছে ফখরুল সাহেব। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো মিডিয়া কন্ট্রোল। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি সরকারের বিরুদ্ধে লিখলেই ওয়েবসাইট ব্লক করে দেওয়া হতো, আর আজ বিএনপি ক্ষমতায় নেই, অথচ তাদের বিপক্ষে সংবাদ করার একটি জনপ্রিয় নিউজ পোর্টাল ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। কার ইশারায় হলো এই কাজ? প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা বিএনপির দোসররা কি তবে এখনই তাদের আসল খেলা শুরু করে দিয়েছে? একে কি ডিজিটাল বাকশাল বলা হবে না? আজকের এই আলোচনার মূল প্রশ্ন, বিএনপি কি আওয়ামী লীগ স্টাইলে ভোট চুরির রিহার্সাল দিচ্ছে? লক্ষণগুলো মিলিয়ে নিন। বিরোধীদের উপর সশস্ত্র হামলা, নারীদের ভয় দেখানো, পোস্টার ছেঁড়া আর মিডিয়া বন্ধ করে দেওয়া, সবকিছুই যেন সেই পুরনো টেক্সট বুক স্ট্র্যাটেজি। শেরপুর বা ঢাকা ৪-এর ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত মহড়া। তারা টেস্ট করে দেখছে প্রশাসন কতটা তাদের পক্ষে থাকে। পুলিশের নীরবতা প্রমাণ করে তলে তলে একটা বোঝাপড়া হয়ে গেছে। বিএনপি কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, আর জামায়াত সেই দখলদারিত্ব রুখে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মারিয়া ইসলাম বেবির রক্তাক্ত মুখ, শেরপুরের ফাটা মাথা আর চাঁপাইনবাবগঞ্জের টুটি চেপে ধরা, জনগণ কিছুই ভুলবে না। বিএনপি ভেবেছিল ভয় দেখিয়ে মাঠ খালি করবে, কিন্তু বাস্তবতা হলো এতে জামায়াতের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি আরও বেড়েছে। তবে রাজনীতির মাঠে শুধু সহানুভূতি দিয়ে কাজ হয় না। গোল্ডেন রুল হলো, মানুষ দুর্বলতাকে দয়া করে, কিন্তু ভোট দেয় শক্তিশালীকে। আজ সারা দেশে জামায়াতের কর্মীরা আক্রান্ত। এখন যদি তারা শুধু প্রেস কনফারেন্স করে নিন্দা জানায়, তবে মানুষ ভাববে যে দল নিজেদের কর্মীদের বাঁচাতে পারে না, তারা 18 কোটি মানুষকে বাঁচাবে কিভাবে? মানুষ চায় শক্তিশালী ছায়া, মানুষ চায় ভরসা। একজন নারী কর্মী যখন দলের উপর ভরসা করে মাঠে নামেন, তখন দল যদি ঢাল হয়ে না দাঁড়ায়, তবে সেই কর্মী আর মাঠে নামবেন না। তাই আজকের মেসেজ ক্লিয়ার, ভদ্রতা অনেক হয়েছে, এবার সক্ষমতা দেখানোর পালা। প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় 50 সদস্যের ডিফেন্স টিম বা প্রতিরোধী স্কোয়াড গঠন করার সময় এসেছে।
এরা হবে এলাকার সাহসী যুবক, ছাত্র এবং শ্রমিক। যখনই কোনো প্রচার টিমের উপর হামলা হবে 5 মিনিটের মধ্যে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। হামলাকারীরা যখন দেখবে লাঠি হাতে 50 জন দাঁড়িয়ে আছে, তখন রামদা বের করার সাহস তারা পাবে না। দুর্বল দেখলে তারা আঘাত করে, সবল দেখলে লেজ গুটিয়ে পালায়। এটাই তাদের স্বভাব। আওয়ামী লীগ ভেবেছিল তারা অজেয়, কিন্তু জনগণ তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়েছে। বিএনপি যদি এখন রামদার রাজনীতি, দখলবাজি আর নারী নির্যাতন শুরু করে, তবে তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। জামায়াত কোনো ভুইপুর সংগঠন নয়। 71 থেকে 24 অনেক ঝড় তারা দেখেছে। তাদের ধৈর্যের বাঁধ ভাঙলে পালানোর পথ কিন্তু পাবেন না। সময় থাকতে সাবধান হন, নিজেদের কর্মীদের সামলান। পাপিয়া যখন 999 কল দিতে বলেছিল, জনগণ তখন কি করেছিল মনে আছে? আমরা বলছি না আইন হাতে তুলে নিন, আমরা বলছি গণপ্রতিরোধ গড়ে তুলুন। আমাদের মা বোনদের বলতে চাই, ভয় পাবেন না। আপনাদের 1 ফোঁটা রক্তের বদলা নিতে হাজারো ভাই প্রস্তুত আছে। যদি এই বিশ্বাস নারীদের মনে গেঁথে দেওয়া যায়, তবে আগামী নির্বাচনে এক মহাবিপ্লব ঘটে যাবে। মনে রাখবেন, সন্তান মার খাওয়ার পর বাবা যদি ঘরে বসে কাঁদে, তবে কেউ শ্রদ্ধা করে না। কিন্তু বাবা যদি লাঠি হাতে সন্তানকে বাঁচাতে দৌড় দেয়, তাকে সমাজ নেতা মানে। জামায়াত এখন সেই রক্ষক বাবার ভূমিকায় অবতীর্ণ হতে পারে। হামলা করতে যারাই আসুক তাদের বুঝিয়ে দিন, এটি 2024 সালের নতুন বাংলাদেশ। এখানে পেশি শক্তি দিয়ে আর রাজনীতি হবে না। মারতে আসলে পাল্টা মার খাওয়ার প্রস্তুতি নিয়ে আসতে হবে। দর্শক, আপনি কি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে জামায়াতের কি শুধু নিন্দা জানানো উচিত, নাকি রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলা উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সত্য সংবাদ সবার আগে পেতে স্রোত নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের পর্দায়। আল্লাহ হাফেজ।